মাঝে মাঝে ভেঙে পড়ছে, কিন্তু আমার মনে হয় যে ওই কান্নাটা দরকার, মানে কাঁদলে না মানে ভেতরের আমার মনে হয় যে যে চাপা ব্যাপারটা আছে সেটা হয়তো রিলিজ হবে, একটু হলেও হবে, এটা আমার মনে হয় আর কি। মানে খাচ্ছে না কিছু, কেন এখনও ওর খাবার দিয়ে দিয়েছিল, নার্সরা বললো যে পারলে একটু খাইয়ে দেবেন, কেন প্রচুর ওষুধ চলছে। আমরা অনেক চেষ্টা করলাম, কিন্তু বলছে না খেতে ইচ্ছা করছে না, খাওয়াতে পারলাম না, থাকলাম অনেকক্ষণ, আধা ঘন্টা 40 মিনিট তো ছিলাম, খাওয়াতে পারলাম না, জানি না। কিন্তু শ্বশুরবাড়ির তরফ থেকে একবারও যোগাযোগ করা হয়, মানে করেনি এখন অবধি? তোমরা কোনো রকম কিছু চেষ্টা করেছিলে বন্ধু? নাম্বার নেই তো আমার কাছে। আমি প্রভাবের সাথে সেই রকম জাস্ট টকিং টার্মস, ওর বাড়িতে গেলে দেখা হলো, হাই হ্যালো এরকম ছিল। তো ওরকম বন্ধুত্ব আমাদের কখনো তৈরি হয়নি প্রভাবের সাথে। দেখো সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা না এত বেশি হয়ে গেছে, ছড়িয়ে গেছে, আমার মনে হয় যে ওরা জানে না সেটা তো হতে পারে না, জানে তো অবশ্যই, বড়ই জানে। ওরা তো ডেফিনেটলি এবার জানে। যখন যোগাযোগ করছে না, তার মানে বুঝতে হবে যে ইন্টেনশনালি হয়তো করতে চাইছে না বলেই করছে না, মানে জানে না বলে করছে না, সেটা মনে হয় না, ওর মা কলও করেছিল, কল রিসিভ করে, তখনই ফোন করে বলতো যে এরকম এরকম হচ্ছে, কি করব। মানে অবভিয়াসলি আমি একটাই কথা বলতাম, যেখানে প্রবলেম হচ্ছে সেখানে থাকিস না। আর যদি মনে হয় যে যেখানে প্রবলেম সলভ হওয়ার, তাহলে সেখানে সলভ করে নে, দুটোর যে কোনো একটা তো করতে হবে। আমরা সবাই এটাই চাই, কেউ তো আর বিয়ে পরে ভাঙার জন্য নয়, সবাই একটা পজিটিভিটি নিয়ে ভালোবাসা নিয়ে সংসার করবে বলেই বিয়ে করে। ধুমধাম করে সুন্দর একদম, আমার বলছি ধুমধাম করে হোক, সাইলেন্টলি হোক, সবাই বিয়েটা করে একটা নতুন কিছু শুরু করবে। এবার আমার কথা হচ্ছে যে তারপরে বিয়েটা ভালো হবে না খারাপ হবে, এটা না আমাদের কারুর হাতে নেই, মানে আমরা বিশ্বাস করো বুঝবো না যতক্ষণ ওই চার দেয়ালের তলায় থাকবো। তো সেটা যখন খারাপ হয় দেখতে থাকে কোনো মানুষ, তাহলে সবাই চেষ্টা করে কি সেটাকে কী করে ঠিক করা যায়, কী করে ঠিক করা যায়। সেই চেষ্টাটার পরেও যখন ঠিক হয় না, তখন আমার মনে হয় কি যে তখন ডিসিশন হচ্ছে তাহলে শান্তি মনে আলাদা হয়ে যায়, এটাই আমার মনে হয়। কিন্তু সেটাতে জীবন নিয়ে আমার মনে হয় জীবনের থেকে বড় কিছু হয় না। কিছু করো তো, কিন্তু বলছে যদি এখনো যদি প্রভাব ফোন করে বোধহয় দেবনের মধ্যে চলে যায়। হ্যাঁ, মানে ওটাই তো বলছে যে এখনো ফোন করলো না, এখন এলো, মানে এখনো ওর মধ্যে সেই এক্সপেকটেশন জায়গাটা আছে, সেটা তো দুম করে একদিনে ওভারনাইট চেঞ্জ হয়ে যাবে না, সেটাও সম্ভব না। তো আমার কথা হচ্ছে যে সুষ্ঠুভাবে দুটো মানুষ বাবা আলাদা থেকে শান্তিতে থাকে, জীবনের থেকে বড় কিছু হয় না। আর ও তো অনেক স্ট্রাগল করে বড় হয়েছে, আর ও খুব ট্যালেন্টেড, ওর গান যারা শুনেছে তারা জানে, মানে ভীষণ ট্যালেন্টেড একটা মেয়ে। আমার মনে হয় যে নিজে কাজ করুক, নিজের মতো করে যেরকম কাজ করে, নিজেও সেলফ ডিপেন্ডেন্ট, এত ট্যালেন্টেড, আমার মনে হয় ওর কাজে ফেরাটা সব থেকে আগে দরকার। আর মানে ওর রিকভারিটাই আমরা সবাই চাইছি, তোমরা যেরকম চাইছো আমরা। 2-3 দিন আগেও আমি সাহেবের ব্লগে দেখেছি যে তোমার সঙ্গে দেবনা কথা বলেছে, গল্প করেছে। আমরা একসাথে পাল জেমসে গেছিলাম, ওখান থেকে ওর শো ছিল না, বুঝতেই পারিনি কিছু। আমাকে রাত্রেবেলায় ও খাওয়ার পরে মেসেজ করছে যে আমি কি এতগুলো ওষুধ খেয়েছি, আমি কি বাঁচবো না, এরকম বলে কিন্তু জিজ্ঞেস এতগুলো করছে। ওষুধও কিন্তু অনেকদিন ধরে কালেক্ট করেছে, অনেকদিন ধরে, তার মানে আজকে ওর জানলাম মনে মনে যে জিনিসটা ছিল, মানে এটা হ্যাঁ আমি ভাবছিলাম যে এতগুলো ওষুধ তো কোনো প্রেসক্রিপশন কোনো ওষুধের দোকানই দেবে না, একসাথে দেবে না। তো ও অনেক দিন ধরে কালেক্ট করছে, মানে ওর মাথার মধ্যে কোথাও ব্যাক অফ দ্য মাইন্ড ও যাই করছিল হয়তো এটা ওর মাথায় ছিল। সায়ক, লাইভে নিজেও তুমি বলেছো যে এই যে বন্ধু হারানোর ভয়, একজন বন্ধুকে হারিয়ে বারবার আবার সেই মানে বিশ্বাস হারানো, সেখান থেকে বন্ধু হারানো, সেই ভয়টা বোধহয় এখনো আছে। কারণ কালকেও আবার আবার সেকেন্ড লাইফ, তুমি যেটা বারবার জোর দিচ্ছ, ওই জায়গাটা আসতেই পারছে না যে আমি আবার সুযোগ পেলাম। মানে আরো একটা যে চান্স ও পেয়েছে, ও ভাবছে কেন পেলাম, মানে ওটা ওই সাইকিয়াট্রিস্ট ছাড়া আমরা ধরো 2 মিনিট সাইকিয়াট্রিস্ট, আমি জানি না, মানে এটা যতক্ষণ না ভেতর থেকে আসবে আমার মনে হয় এটা আমরা কেউ পারবো না। নিজেকে বুঝতে হবে যে নিজের একটা লাইফ, সেই লাইফটাকে কী করে রাখবে, ভালো রাখবে না খারাপ হয়ে থাকবে, সেটা ওর একদমই নিজের ইনার সেলফ। সেটা আমরা ওখানে গিয়ে নক করে হয়তো 2 মিনিটের জন্য বদলাতে পারলাম, আলটিমেট ডিসিশনটা তো ওর। তো সেটা যতক্ষণ না ও নিজে রিয়েলাইজ করবে, ওই রিয়েলাইজের জায়গাতেই যেতে পারছে না। আজকেও কাঁদছে, আমরা যদি দেখে না। আচ্ছা, প্রভাবের সঙ্গে কোনোদিন কথা হয়েছে তোমাদের? আমার আলাদা করে না, নাম্বার যেহেতু নেই তো আলাদা করে বা নন্দিনীর সঙ্গেই, দেবলিনার সঙ্গে, সরি হ্যাঁ, দেবলিনার সঙ্গে থাকায় কখনো কোনো রকম পরিচয় বা কোনো নর্মাল কথা হতো, খুবই নর্মাল, যা আমরা এখানে যাচ্ছি, হ্যাঁ ঠিক আছে আমি এখানে যাচ্ছি, এরকম টাইপের কথাবার্তা। না, আমি যেহেতু জানতাম, মানে দেবনাথ ধরো কিছু একটা প্রবলেম হলে ও বাড়িতে জানাতো, আর তারপরে যদি আমার সাথে দেখা হয় আমাকে বলতো এরকম এরকম হয়েছে। তো আমি না এই কারুর ব্যাপারে খারাপ শুনলাম, শোনার পর আমার না ওই তার ব্যাপারে ইনস্ট্যান্ট দেখলাম ওরা দুজন ভালো আছে বা আমিও হাততালি দিতে শুরু করলাম, এটা আমি করতে পারি না। মানে আমি যদি একবার শুনে নিই তার জন্য আমার বন্ধুটা খারাপ রয়েছে, তো আমার মধ্যে সেই জিনিসটা চলতে থাকে যে এই মানুষটা এক্ষুনি কষ্ট দিল, আবার হাসছে খেলছে, ঠিক আছে ওরা ওদের মতো ভালো থাকুক, এটাই আমি চাইবো দূর থেকে। বাট
গল্প করলাম, তুমি আমার বন্ধু হয়ে গেলে, এরকম আমি ইনস্ট্যান্ট হয়ে যায় না, আমার সময় লাগে। একটা কথা এবার মানে সোশ্যাল মিডিয়ায় যেহেতু কথা হচ্ছে বিভিন্ন, একটা কথাই জিজ্ঞাসা করবো সায়ক, যে সকলেই বলেন যে একতরফা জাজ করছি আমরা, তোমরাও হয়তো সেটা করছো না একতরফা জাজ, বা না এতদিন জানি তো, করোওনি। ভেতরটা তো মানে জানি তো, ওই জন্য তো জাজ করার তো কিছু নেই। এটা হওয়ার ছিল বা ছিল না সেটা অনেক পরের কথা। ওরা দুজন ভালো ছিল, মানে দুজন বাদ দাও, দেবলীনা ভালো ছিল না, এটা মেইন ইম্পর্টেন্ট। কিন্তু তোমরা নিশ্চয়ই বুঝিয়েছিলে যে বারবার করে। আমি তো বোঝাতামই, যখনই কাঁদতো, মানে ইভেন ওকে 6 মাস আগে বেরও করে দিয়েছিল, 6 মাস না, পুজোর আগে প্রায় 2 মাসের জন্য 2 মাস, ওকে বোধহয় বের করে দিয়েছিল বাড়ি থেকে। তো তখনও দিদি ঠিদি গিয়ে ব্যাপারটা সলভ করার চেষ্টা করেছে, বলেছে, না মেয়েকে নিয়ে চলে যাও, মেয়েকে নিয়ে ওরা চলে আসে। তার নিয়ে প্রবলেম নেই। হ্যাঁ হ্যাঁ, মায়ের সাথে যোগাযোগ রাখা যাবে না। এইটা কিরকম ক্লজ, আমি এটা প্রথমবার, আমি এটা মানে আমি জানি না, মানে মাকে বাবাকে ছেড়ে দিতে হবে, মাকে রাখা যাবে না, মায়ের সাথে সম্পর্ক রাখতে হবে, এটা আমার খুব উইয়ার্ড একটা ব্যাপার লেগেছে। মানে এরকম ক্লজ অন্য কিছু তাও বোঝা যায় যে তুমি কাজ করবে না, সংসার করবে, কিন্তু মাকে ছেড়ে দেবে, এটা আমি তো কাজের টাইমিং এও প্রবলেম ছিল ওদের, 10টার মধ্যে ঢুকতে হবে, 10টা পার করা যাবে না। এটা তো না যে শোটা বিয়ের তো পর, হয় না বিয়ের পর এরকম। দেখলি না শো করা শুরু করেছে না, আগে থেকে, সবই আগে জানতো, থেকেই সবই। জানতো, জানার পর তাহলে তুমি প্রথমেই তাহলে তুমি বলতে যে আমার এই পছন্দ না, তারপরে তোমার ডিসকাশনে আসতে, প্রথমেই সব কিছু পছন্দ হয়ে গেল, বিয়ের 1 বছরের মাথায় আর সব কিছুই খারাপ লাগছে, তো সেটা তো সমস্যা। আচ্ছা, এত কিছুর পরও দেবলীনা আবারও ফিরে যেতে চাইছি প্রভাবের কাছে, মানে তোমরা যেহেতু বন্ধু খুব ক্লোজ, কিছু জিজ্ঞাসা করেছো এই বিষয়ে বা কোনো? চাইছেই, মানে কি জিজ্ঞেস করবো এবারে, কেউ যদি কাউকে খারাপ ভালোবাসে, লাগাটা তৈরি এটা লাইক আমার যেটা মনে হয়, মানে আমরা যেরকম আমাদের মা বাবাকে ভালোবাসি, মা বাবার সাথে ঝগড়া হয়, ঝামেলা হয়, অনেকে মা বাবার সাথে ঝামেলা করেও কিন্তু হাত কাটে বা ডিসিশন নেয়, তারপরে কিন্তু সেই মা বাবার সাথেই আবার থাকে। মানে আমার মনে হয় ও সেই রকম লেভেলের হয়তো ভালোবেসেছে প্রবাহকে, যে আর কোনো অপশন নেই, বুঝলি আমার। হ্যাঁ, কারণ ও তো বললোই, গতকাল তোমার লাইভে বলেছে সবচেয়ে বেশি এখন বিয়ের পর হ্যাঁ থেকে এক্স্যাক্টলি, ওদের সব কিছু ভালোবাসে। চেঞ্জ হয়ে গিয়ে এখন মেইন প্রায়োরিটি জানে যে প্রবাহ প্রভাব হয়। যোগাযোগ করছে না বা কিছু, সবই তো জানে, ও ফোন নিয়ে বসে আছে এরকম ভাবে, কখন আসবে ওর মেসেজ। এতে তো আরও কষ্ট হয়। শুধু মেসেজ না, ইনফ্যাক্ট ওর বোধহয় জোম্যাটো, সুইগি সব দেবলীনার নাম্বারে কানেক্টেড, ও ওখান থেকে অর্ডার করছে। আগেও ওর আমাকে ধরালো ফোনটা, বলছে যে গেটে দাঁড়িয়ে আছে, ব্লিঙ্কিট অর্ডার করছে, খাচ্ছে, কি বলবো বলো, অদ্ভুত, অবাক লাগে। একটা কোনো শত্রুরও যদি কিছু মানুষে শোনে, একবার মানুষ খোঁজ নেয়, ফোন করে, উচিত নয় এরকম করা। একটা মেয়ে পাগলের মতো ওর জন্য ভালোবেসে পড়ে আছে, আর একজন কি করছে আমি জানি না।